হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্থিরতরিতের একদম লাস্ট দুইটা লেকচারের একটা লেকচারে নিয়ে আসছি আমরা এখানে। তো এই লেকচারগুলোতে আমরা বিশেষ করে কিছু স্পেশাল ম্যাথ আলোচনা করব। তো এই স্পেশাল ম্যাথ কেন বলতেছি, কারণ এই ম্যাথগুলা সচরাচর এখন আসে না, কিন্তু এই ম্যাথগুলো একটু তোমার হচ্ছে যে মজার ম্যাথ এবং সচরাচর বর্তমানে আসে না। ও একটু একটু বুঝতে হবে তোমাকে ম্যাথগুলো। চলো তাহলে আমরা ম্যাথগুলো পড়ার চেষ্টা করি, এবং কিন্তু খুব সোজা ম্যাথ, তুমি যদি একটু বুঝো কনসেপ্টটা তাহলে কিন্তু সোজা ম্যাথ। চলো আমরা তাহলে ম্যাথটা দেখি। দেখো তোমার এখানে বলতেছে কি, একটি ভারী গাড়ির চাকার ওজন দেওয়া আছে কতটুকু, দেখো তো ভাই, ডাব্লিউ, এবং ব্যাসার্ধ দেওয়া আছে তোমার এখানে 20 ইঞ্চি। দ্যাট মিনস তোমার কাছে কি আছে বলো তো, একটা চাকা আছে, মানে একটা ভারী গাড়ির চাকা, যার ওজনটা কতটুকু তোমার হচ্ছে ডাব্লিউ। তাহলে তুমি এখানে একটা চাকা এঁকে ফেলো। চাকা কিরকম হয়? গোলাকার হয়, এটা আমরা সবাই জানি। তো সাপোজ ধরো এটা হচ্ছে আমার, এটা কি বলো তো ভাই, এটা হইতেছে আমার একটা চাকা। ওকে, তাহলে এটাকে আমি একটা এখানে চাকা এঁকে ফেলছি। আচ্ছা, তো এটা যদি চাকা হয়, এটার ওজন কত বলো তো? এটার ওজন হচ্ছে তোমার ভাই ডাব্লিউ। তাহলে ধরো এটা সেন্টার, আমরা জানি ওজনটা সবসময় কোথা থেকে কাজ করে, সেন্টার থেকে কাজ করে। তাহলে এটা ওজন নির্দেশক রেখা, এটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইন করে দিই, এটা হইতেছে আমার ভাই ওজন নির্দেশক রেখা। এবং এই ওজনের ভ্যালু কত? ডাব্লিউ দেওয়া আছে, গাড়ির ওজনের ভ্যালু তোমার এখানে ডাব্লিউ। এবং একটা জিনিস দেখো তো, তোমার এই যে ব্যাসার্ধটা কত দেওয়া আছে এখানে? 20 ইঞ্চি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে তোমার এখানে ভাই 20 ইঞ্চি। তো ওজনের যেখানে কাজ করতে সেটাকে আমরা ভর কেন্দ্র বা ও বিন্দু বলতে পারি। আচ্ছা, এরপরে তোমাকে বলছে কি, দেখো এর পরের লাইনে, আশা করি প্রথম লাইনটা আমাদের সবার ক্লিয়ার এবং আমরা এ পর্যন্ত কমফোর্টেবল। আচ্ছা, এরপরে দেখো তোমার কি বলছে, চাকার কেন্দ্রবিন্দুতে ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগ করলে। তার মানে এই চাকার কেন্দ্রবিন্দুতে তুমি কি পরিমাণ বল দিলে, বলটা আবার কোথায় দিবা? ভূমির সমান্তরালে প্রয়োগ করলে। দ্যাট মিনস তোমাকে বলা হচ্ছে এই চাকার কেন্দ্রবিন্দুতে, দেখো এই চাকার কেন্দ্রবিন্দুতে ন্যূনতম কি পরিমাণ বল ভূমির সমান্তরালে প্রয়োগ করলে। তাহলে বলটা তুমি প্রয়োগ করতেছো কোথায়? এই কেন্দ্র থেকে ভূমির সমান্তরালে, এখানে একটা তুমি ধরা যাক এফ বল দিচ্ছ। প্রয়োগ করলে চাকাটি 10 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি খাড়া প্রতিবন্ধক পার হতে পারবে। তার মানে তোমার কাছে একটা প্রতিবন্ধক আছে। আচ্ছা, প্রতিবন্ধক জিনিসটা কি? ওই রাস্তায় আমরা ইট পাটকেল দেখি না? তো ধরা যাক এখানে একটা ইট আছে, যার উচ্চতা কতটুকু বলতো ভাই? 10 ইঞ্চি সামথিং। ধরো এই যে এইটা এতটুকু হচ্ছে, আমি এটাকে ধরে নিচ্ছি এতটুকু, এটা হচ্ছে আমার একটা ইট বা প্রতিবন্ধক। এবং এটার উচ্চতা কতটুকু? এটার উচ্চতা হচ্ছে ভাই তোমার এখানে 10 ইঞ্চি। সাপোজ ধরা যাক এই যে হাইটটা দেখতেছি আমরা, এই হাইটটা হচ্ছে আমার 10 ইঞ্চি। এবং এটা কোথায় আছে? ভূমিতে আছে। অবশ্যই প্রতিবন্ধক কোথায় থাকে? ভূমিতে থাকবে। সো এটা হইতেছে তোমার ভূমি। সামথিং ধরো ভূমি হচ্ছে, এটা হচ্ছে আমার এখানে ভূমি। তো এই ইটটা হচ্ছে এখানে আছে এবং এটার উচ্চতা কতটুকু? 10 ইঞ্চি। ওকে, তাহলে দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো, এবার তোমাকে বলতেছে যে এই বলের ভ্যালুটা ন্যূনতম কত হইলে, মানে এই বলের ভ্যালু মিনিমাম তুমি কত বল দিলে এই যে আমার চাকাটা এটা এভাবে ঘুরে এই প্রতিবন্ধকটাকে অতিক্রম করে সামনের দিকে চলে যাবে। দেখো কোয়েশ্চনটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা? কোয়েশ্চনটা যদি আমি আরেকবার তোমাদেরকে বুঝাই, তোমার এখানে ছিল ফার্স্ট, এখানে বলছি কি, দেখো তো একটা গাড়ির চাকার ওজন হচ্ছে ডাব্লিউ এবং এটার ব্যাসার্ধ দেওয়া আছে 20 ইঞ্চি। তারপরে জিজ্ঞেস করা হয়েছে যে চাকার কেন্দ্রবিন্দুতে ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগ করলে তোমার, মানে এটা বলটা তুমি ভূমির সমান্তরালে প্রয়োগ করবা, চাকাটা 10 ইঞ্চি খাড়া উচ্চতা বিশিষ্ট তোমার হচ্ছে যে একটা প্রতিবন্ধককে পার হতে পারবে। তাহলে এখন কোয়েশ্চন হচ্ছে এই ম্যাথটা আমরা কিভাবে করব। তো ম্যাথটা করার জন্য আমি তোমাদেরকে কিছু সিম্পল জিনিসপত্র, চলো এখানে কিছু বোঝানোর চেষ্টা করি। প্রথমে খেয়াল করে দেখো তো আলটিমেটলি কি হবে। এই চাকাটা যদি প্রতিবন্ধকটা পার হতে চায়, মানে এখানে একটা প্রতিবন্ধক যেটা আছে, এই প্রতিবন্ধকটাকে যদি তোমার এই চাকাটা পার হতে চায়, তাহলে কি হবে? এই চাকাটাকে এই প্রতিবন্ধক ক্রস করে সামনে যাইতে হবে। এবং সামনে যাওয়ার সময় চাকাটা কি হবে? দেখো তো এইভাবে একটা ঘোরা দিয়ে যাবে না, মানে চাকাটা একটা ঘূর্ণন দিয়ে সামনে দিয়ে যাবে। কিন্তু দ্যাট মিনস আমি এই যে প্রতিবন্ধকের সাপেক্ষে যদি চাকাটা যদি অতিক্রম করতে চায়, তাহলে প্রতিবন্ধকের সাপেক্ষে কিন্তু চাকাটা কি থাকতে হবে? ঘূর্ণন থাকতে হবে। দেখো জিনিসটা আমরা এখানে বুঝতেছি কিনা। তার মানে এখানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি খাড়া প্রতিবন্ধক পার হওয়ার জন্য প্রতিবন্ধকের সাপেক্ষে চাকার ঘূর্ণন বিদ্যমান থাকতে হবে। দেখো আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তার আমরা এখানে কি লিখলাম? আমরা বললাম যে খাড়া প্রতিবন্ধকটা পার হওয়ার জন্য, মানে এই লাল কালারের প্রতিবন্ধকটা পার হওয়ার জন্য অবশ্যই তোমার হচ্ছে যে এই খাড়া প্রতিবন্ধকের সাপেক্ষে তোমার চাকার কি থাকতে হবে? ঘূর্ণন বিদ্যমান থাকতে হবে। যদি এইটাকে যদি তুমি ঘূর্ণনই যদি না থাকে, চাকার যদি ঘূর্ণনই না থাকে, তাহলে চাকাটা কি তোমার অতিক্রম করতে পারবে প্রতিবন্ধকটাকে? প্রতিবন্ধকটাকে কিন্তু অতিক্রম করতে পারবে না। এটা তো আমাদের নর্মাল একটা জেনারেল নলেজ আমাদের। এই জিনিসটা আমরা আশা করি এখানে বুঝতে পারতেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু তোমার এখানে খাড়া প্রতিবন্ধকের সাপেক্ষে চাকার ঘূর্ণন থাকবে, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই খাড়া প্রতিবন্ধকের সাপেক্ষে তাহলে তোমার এই চাকার তোমার হচ্ছে ভ্রামকের মানটা 0 হবে না। কারণ আমরা কি জানি? ভ্রামক মানে 0। মানে আমরা কি জানি? দেখো আমরা যে ভ্রামক পড়ে আসছি, ওইটা কি ছিল বলতো? ওইটা ছিল তোমার হলো ভাই ঘূর্ণন প্রবণতা। ওইটা কি ছিল? ওইটা ছিল তোমার ঘূর্ণন প্রবণতা। তাহলে একটা আমরা অলরেডি এটাও পড়ে আসছি যে কোনো বস্তুর মধ্যে যদি ঘূর্ণন থাকে, তাহলে তার মধ্যে অবশ্যই কি থাকবে? ভ্রামক থাকবে। দ্যাট মিনস এই ভ্রামকের মানটা কি হবে না? এই ভ্রামকের মানটা কিন্তু 0 হবে না।
যদি বস্তু যদি স্থির থাকতো, যদি বস্তুর মধ্যে যদি কোনো ঘূর্ণন না থাকতো, তাহলে আমরা বলতাম যে এই বস্তুর মধ্যে কোনো ঘূর্ণন নাই, তার মানে এটা ভ্রামকের মান 0। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমাকে প্রতিবন্ধক পার হতে হলে আমার কিন্তু ভ্রামকের মান থাকা লাগবে। কারণ এই কার সাপেক্ষে? এই খাড়া প্রতিবন্ধকের সাপেক্ষে। কারণ ভ্রামকের মান থাকা মানে কি? আলটিমেটলি চাকাটা ঘুরতেছে। আশা করি আমরা এতটুকু পর্যন্ত সবাই কমফোর্টেবল এবং এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারতেছি। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তো আমি তাহলে কি বের করব? আমি তাহলে বের করবো এখানে খাড়া প্রতিবন্ধকের সাপেক্ষে এই তোমার হচ্ছে চাকার ভ্রামক। তাহলে আমরা যদি লিখতে চাই, একটা জিনিস খেয়াল করে দেখো, এই চাকার উপরে কয়টা বল কাজ করতেছে? এই চাকার উপরে যে ডাব্লিউ যে ওজনটা আছে, এটা চাইতেছে চাকাটাকে নিচের সাথে মাটির সাথে আবদ্ধ রাখতে। কারণ ওজন মানে কি? ওজন কিন্তু তোমাকে চলতে সাহায্য করে না। খেয়াল করে দেখো, ধরো তোমার একটা রাস্তা, এখানে একটা ছোট চাকা আছে, এখানে একটা বড় চাকা আছে। দেখো তো, এই যে যেহেতু তুমি খেয়াল করে দেখবা যে এই যে যেটা ছোট চাকা, এ চায় যে তাড়াতাড়ি ঘুরতে, আর যেটা বড় চাকা এ চায় একটু আস্তে আস্তে ঘুরতে। কেন? কারণ এই বড় চাকার ওজন বেশি, যে ভারী সে তার ওজন বেশি। তুমি একটা জিনিস নর্মালি খেয়াল করে দেখো না, ধরো তুমি একটা রাস্তা নিছো, এখানে একটা ছোট বক্স নিছো, এখানে একটা বড় বক্স নিছো, তো কাকে তোমার এক জায়গা থেকে আরেক জায়গা নিতে বেশি কষ্ট হবে? অবভিয়াসলি তুমি বলবা যে হইতেছে যে ভারী, তাকে যার ওজন বেশি তাকে আমার এক জায়গা থেকে আরেক জায়গা নিতে কষ্ট বেশি হবে। আর যে হচ্ছে তোমার হালকা, তাকে হচ্ছে আমার এক জায়গা থেকে আরেক জায়গা নিতে কষ্ট কম হবে। তো অনুরূপ ভাবে যে হালকা সে তাড়াতাড়ি বেশি ঘুরতে পারবে, তত বেশি সে ঘুরতে পারবে, তত বেশি সে রোটেট করতে পারবে। কিন্তু যে বেশি ভারী সে কিন্তু তত বেশি রোটেট করতে পারবে না। তাহলে তোমার এই ডাব্লিউ কি যাবে? এই ডাব্লিউ আসলে ও, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই যে সিনারিওটা, এই সিনারিও থেকে আমরা কি বলতে পারি? যে ওজনটা আসলে ঘূর্ণনে একটু বাধা দেয়। তার কারণ আমরা দেখলাম এখানে ওজন যত বাড়বে ঘূর্ণন তত কম হবে। তাহলে ওজন যে জিনিসটা আছে সেটা তোমার কি করবে বলতো ভাই? ঘূর্ণনে বাধা দিবে। কি করবে? ঘূর্ণনে বাধা দিবে। এটুকু আমরা আশা করি জিনিসটা পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আসলে এই বলটার বা চাকার উপরে তোমার দুইটা বল কাজ করতেছে, একটা ডাব্লিউ, একটা হচ্ছে তোমার এফ। তো এফ চাইতেছে যে বস্তুটা এই চাকাটা ঘুরুক, তাহলে এফ কি করতে যাচ্ছে? এই চাকাটাকে ঘুরাতে যাচ্ছে। কিন্তু এই ডাব্লিউ কি করতে যাচ্ছে? চাকাটাকে ঘুরাতে যাচ্ছে না। মানে ডাব্লিউ হচ্ছে বাধা দিচ্ছে, কারণ ওজন সবসময় কি করে? চলতে বাধা দেয়, কখনো সাহায্য করে না। কিন্তু দেখো, সাহায্য করবে কোথায় তোমাকে বলো তো? সাহায্য করবে হেলানো তলে। যেমন জিনিসটা খেয়াল করে দেখো, এইটা যদি একটা হেলানো তল হয়, তোমার এখানে যদি একটা খেয়াল করে দেখো, এখানে যদি তুমি একটা বস্তুকে রাখো, তো এর ওজনটা যত বেশি হবে তত কিন্তু জিনিসটা তাড়াতাড়ি স্লাইড করে নিচে পড়বে। কিন্তু তোমার জিনিসটা যদি সমতল হয়, তাহলে কিন্তু ওজন একটা বস্তুকে চলতে সাহায্য করে না। ওজন হচ্ছে তখন তোমার কি করে বলো তো ভাই? বস্তুটাকে বাধা দিবে, মানে চলতে বাধা দিবে। এটা আশা করি আমরা বুঝতে পারতেছি। দ্যাট মিনস আমরা যদি একটু মনে রাখতে পারি এমসিকিউর জন্য, সমতল যদি হয়, তো এই সমতলের মধ্যে ওজনটা কি করে? বেসিক্যালি তোমার হচ্ছে বাধা দেয় চলার জন্য। কিন্তু আমার যদি এটা হেলানো তল হয়, হেলানো তল মানে কি? একটা ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করা তল। তো হেলানো তল যদি হয়, তাহলে এই যে ওজনটা আসলে কি করবে বলতো? বস্তুটাকে চলতে সাহায্য করবে। এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস দেখো, বেসিক্যালি এই অঙ্কটা আমার কি করতে হবে? এই অঙ্কটা তার আমরা বুঝতেছি যে এফ হচ্ছে আমাকে ঘোরাতে সাহায্য করবে, ডাব্লিউ হচ্ছে আমাকে ঘোরাতে সাহায্য করবে না, ঘোরাতে আমার এখানে বাধা দিবে। আর এটাও আমরা অলরেডি এখানে ক্লিয়ার করে আসছি যে যদি এইটাকে যদি প্রতিবন্ধককে পার হতে হয়, তাহলে আমার অবশ্যই প্রতিবন্ধকের সাপেক্ষে চাকার ঘূর্ণন বিদ্যমান থাকতে হবে। বিদ্যমান থাকা মানে ভ্রামকটা 0 হবে না। তাহলে চলো, আমি তাহলে এখানে মুছে আমি কি করবো এখন? এই যে তোমার খারাপ প্রতিবন্ধক দেখলাম আমরা, এই খারাপ প্রতিবন্ধকের সাপেক্ষে এই চাকার আমরা এখন ভ্রামক বের করার চেষ্টা করব। তো এটা যদি ইকুয়েশন আমরা কি লিখবো দেখো তো, আমরা লিখবো খারাপ প্রতিবন্ধকের সাপেক্ষে চাকার ভ্রামক। এটা কি হবে না? এটা তোমার কিন্তু 0 হবে না, এটা নট ইকুয়ালস টু 0। আশা করি এতটুকু জিনিস আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস দেখো, আমরা বেসিক্যালি ভ্রামকটা আসলে কিভাবে বের করি? ভ্রামক আসলে আমরা বের করি যে কোন একটা বস্তুর বা কোন একটা বলের ভ্রামক, এটা ইকুয়ালস টু বের করি। আমরা একটা বলকে নিই এবং ওই বলটা যেখানে কাজ করতেছে ওইটার সাথে আমরা হচ্ছে যে যার সাপেক্ষে ভ্রামক বের করবো তার লম্ব দূরত্ব। তাহলে এরপর আমরা কি করি? বল যেখানে কাজ করতেছে সেখান থেকে যেখানে ভ্রামক নির্ণয় করব তার লম্ব দূরত্ব। এই জিনিসটা আমরা অলরেডি দণ্ডের ক্ষেত্রে দেখে আসছিলাম। দণ্ডের ক্ষেত্রে কি ছিল বলতো? যখন তোমার এখানে একটা দণ্ড নিতা, ধরো একটা বল আছে এখানে, তা এখানে ধরো একটা এফ বল কাজ করতেছে, তো তুমি ধরা যাক এই বিন্দুটাকে তুমি বি বলছো, এটাকে তুমি এ বলছো। তো তুমি যখন এই এফ বলের যখন বি বিন্দুর সাপেক্ষে ভ্রামক নিতা, তখন তুমি কি করতা? এফ কে দিতা এবং এফ বলটা কাজ করতেছে দেখো তো কোন বিন্দুতে? এ বিন্দুতে। বি বিন্দু সাপেক্ষে বের করবা, তো এটা লম্ব দূরত্ব কত? দেখো এইটাকে আমরা বলি লম্ব দূরত্ব এ বি। তখন আমরা এখানে লম্ব দূরত্ব এ বি বের করতাম, রাইট? এফ যেখানে কাজ করতেছে তার সাথে লম্ব দূরত্ব, আমরা অলওয়েজ লম্ব দূরত্ব কাউন্ট করি। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে আমরা কি করতে পারি? খেয়াল করে দেখো, আমরা লম্ব দূরত্ব আসলে নিব। তাহলে আমরা এখানে অলরেডি বললাম যে এই চাকার উপরে কয়টা বল কাজ করতেছে? দুইটা, একটা ওজন, একটা হচ্ছে তোমার বল। এখন এখানে একটা দেখো, ভ্রামকের ক্ষেত্রে প্লাস মাইনাসের ব্যাপার ছিল, তখন আমরা ওখানে বলছিলাম যে হইতেছে তোমার কি বলতো, এখানে আমরা যখন দণ্ডের অঙ্কগুলো করে আসছিলাম,
এক ধরনের বল উপরে কাজ করতো, এক ধরনের বল নিচে কাজ করতো। তো নিচে যে কাজ করতো সে ক্লকওয়াইজ, তাকে আমরা নেগেটিভ ধরতাম। যারা উপরে কাজ করতো তারা অ্যান্টি ক্লকওয়াইজ, তাদেরকে আমরা পজিটিভ ধরতাম। তো যারা এই কথাগুলো বুঝতেছো না, আগের লেকচার কয়েকটা দেখে আসিও ভাই, 4-5টা লেকচার, এখানে সবগুলো আমরা এখানে ক্লিয়ার করছি যে প্লাস মাইনাসের ব্যাপারগুলো, উপরে থাকলে প্লাস, নিচে থাকলে মাইনাস। কিন্তু এখানে একটা খেয়াল করে দেখো, এই চাকার ক্ষেত্রে কিন্তু এফ কাজ করতেছে ভূমির সমান্তরালে এবং ডাব্লিউ কাজ করতেছে নিচে। এখানে কিন্তু কোনো অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজের বিষয় নাই। একটা বিষয় হচ্ছে এফ চলতে সাহায্য করতেছে আর ডাব্লিউ চলতে সাহায্য করতেছে না। তাহলে যে চলতে সাহায্য করবে না তার আগে কিন্তু আমরা মাইনাস বসাবো। যেমন আমরা এখন কি করতেছি বলতো, আমরা হচ্ছে এই যে আমরা দেখতেছি এখন এখানে লাল দাগ যেটা ছিল এটাকে অলরেডি কালো করে ফেলছি, এটাকে চলো লাল দাগ করে দিই আবার। এই যে লাল যে তোমার প্রতিবন্ধক ছিল এটা সবাইকে আমরা আসলে বেসিক্যালি ভ্রামক বের করতেছি। এখানে চলো আমি কিছু বিন্দুর নামকরণ করি। চলো আমরা কিছু বিন্দুর নামকরণ করি। আমরা এখানে করতেছি যে দেখো, এখান থেকে একটা ডিস্টেন্স নিচ্ছি এবং এখান থেকে একটা ডিস্টেন্স দিচ্ছি। তো এই বিন্দুটার নাম আমরা ধরো এ দিলাম, এটা ধরো বি দিলাম, এটা ধরো তোমার হচ্ছে ভাই সি দিছি। ওকে, আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা যদি ডাব্লিউ যখন নিছি, তো ডাব্লিউ থেকে এই প্রতিবন্ধকের লম্ব দূরত্ব কত হবে? সিবি হবে না? কারণ দেখো এই যে লম্ব দূরত্ব সিবি হবে, তাহলে এখানে এই ডাব্লিউ ইন্টু আমরা কিন্তু কত বসাবো? সিবি বসাবো। আর যেহেতু এফটা চলতে সাহায্য করতেছে তাহলে এফ এর আগে কিন্তু পজিটিভ বসাবো। ডাব্লিউর আগে নেগেটিভ কেন বসাইছি? কারণ ওজন কিন্তু আমার কি করতেছে? ঘুরতে বাধা দিচ্ছে। কিন্তু যদি এই অঙ্ক যদি তোমার হেরানো তলে থাকতো তাহলে ডাব্লিউর আগে কিন্তু আমরা প্লাস বসাতাম। কেন? সেই ক্ষেত্রে কিন্তু ওজনটা সাহায্য করে নিচে পড়তে বস্তুটাকে। এটা অলরেডি আমরা দেখে আসছি। যদি আমার এখানে যত ভারী হবে সে তত তাড়াতাড়ি পড়বে, তার মানে ওজনটা সাহায্য করতেছে পড়তে। আচ্ছা, তো এখানে দেখো যেহেতু এটা হেলানোর তল না, যেহেতু এখানে আমার সমতল বলা ছিল, আসলে বেসিক্যালি এখানে আসলে ভূমির সমান্তরাল বলছে, তো তাহলে আমি এটাকে সমতল চিন্তা করে নিব। তাহলে কিন্তু এখানে আমাদের আগে ডাব্লিউ এর আগে মাইনাস বসাবো এবং এফ এর আগে আমরা কি বসাবো? পজিটিভ। তো এফ আবার আমরা বসালাম। আর দেখো একটা জিনিস, এফ থেকে লম্ব দূরত্ব কোথায়? এই যে এতটুকুতে, এই প্রতিবন্ধকের সাপেক্ষে বের করতেছো, তাহলে এবি ডিস্টেন্স। তাহলে এখানে তুমি কত বসাবে? এবি, এবং এটা নট ইকুয়ালস টু কি বলতো? জিরো হবে। আশা করি আমরা এতটুকু জিনিসটা বুঝতে পারছি। এখানে এখন নট ইকুয়ালস টু যে জিরো যে ব্যাপারটা আছে সেটা আমি, চলো এই জিনিসটাকে একটু মুছে তোমাকে ক্লিয়ার করি। আমি নিচের লেখাগুলো একটু মুছে দিই। তো আমি যেমনটা বলতেছিলাম, নট ইকুয়ালস টু যে ব্যাপারটা আছে, দেখো এই যে মাইনাস ডাব্লিউ ইন্টু সিবি প্লাস এফ ইন্টু এবি, নট ইকুয়ালস টু ব্যাপারটা কি দেখো তো ভাই, হয় এটা গ্রেটার দেন জিরো হবে, নাইলে ডাব্লিউ ইন্টু সিবি প্লাস এফ ইন্টু এবি, অথবা এটা লেস দেন জিরো হবে, রাইট? তাহলে এটা হয় গ্রেটার দেন জিরো হবে, না এটা লেস দেন জিরো হবে। এটা তো আমরা বুঝতে পারতেছি যে নট ইকুয়ালস টু যে ব্যাপারটা, মানে এই জিরো না, হয় জিরো থেকে বড় না জিরো থেকে ছোট। আশা করি এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারতেছি। এখন যদি এই যে বাম পাশের যে ভ্যালুটা এটা যদি জিরো থেকে বড় হয়, তার মানে ভ্রামক যদি জিরো থেকে বড় আসে, আলটিমেটলি বাম পাশের এই জিনিসটা তো ভ্রামক বোঝাচ্ছে, তার মানে এটা ঘুরবে, তার মানে বস্তুটা কি করবে? ঘুরবে। আর যদি ভ্রামকের মান যদি জিরো থেকে ছোট আসে, তার মানে জিনিসটা কি হবে না? ঘুরবে না, মানে ঘুরতে সাহায্য করবে না, অথবা পিছনে ঘুরবে। মানে তুমি নিয়ে যেতে যাচ্ছ সামনে, আলটিমেটলি বস্তু যাবে কোথায়? পিছনে, মানে এই যে ধাক্কাকে পিছনে চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার এখানে। তো যেহেতু আমার এখানে আমাকে বলে দিচ্ছে খারাপ প্রতিবন্ধকটা পার হতে পারবে কি বল দিলে, তাহলে আমার কিন্তু ধরে নিতে হবে যে এটা কি করতেছে? ঘুরবে, মানে সামনের দিকে আগে যাবে। কারণ আমাকে এটাই বের করতে হবে যে আমি বলে নিচ্ছি যে এফ বলটা যখন আমি প্রয়োগ করব তখন আসলে এই প্রতিবন্ধকটা পার হতে পারবে। তার মানে এফ বল আমি প্রয়োগ করলে আলটিমেটলি তাহলে কি করবে? এই যে তোমার এই চাকাটা ঘুরে যাবে, খারাপ প্রতিবন্ধক অতিক্রম করে যাবে। তাহলে এখানে আমরা কি লিখে নিব? সুতরাং যেহেতু এখানে ঘুরবে, মানে তাহলে আমরা এখানে কি লিখবো? মাইনাস ডাব্লিউ ইন্টু সিবি প্লাস এফ ইন্টু এবি, গ্রেটার দেন কিন্তু কত হবে বলো তো? জিরো ধরবো আমরা এখানে। গ্রেটার দেন আমরা এখানে কত ধরবো? গ্রেটার দেন হচ্ছে আমরা এখানে এবি, গ্রেটার দেন হচ্ছে আমরা এখানে জিরো ধরবো। আচ্ছা, কেন গ্রেটার দেন জিরো ধরছো? আশা করি জিনিসটা বুঝতে পারছো। কারণ কেন দেখো তো ভাই, কারণ এখানে আমার কি বলছে? ভ্রামকের মান যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে তো আমার কি করবে? চাকাটা ঘুরবে, নাহলে তো ঘুরবে না জিনিসটা। আচ্ছা, তারপর দেখো তো একটা জিনিস তুমি কি লিখতে পারো এখানে, তাহলে তুমি লিখতে পারো যে এটাকে যদি বাম পাশে নিয়ে যাও, এফ ইন্টু এবি থাকতেছে এখানে, গ্রেটার দেন ডাব্লিউ ইন্টু সিবি থাকতেছে তোমার এখানে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখানে এই ভ্যালুগুলো বের করতে হবে। কোয়েশ্চেন হচ্ছে আমরা এখন এই এবি এবং সিবির ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো? চলো আমরা অলরেডি ডাব্লিউ তো আমার দেওয়া ছিল, কিন্তু এবি আর সিবি যেগুলো আমরা ধরে নিছি, এগুলো চলো আমরা বের করার চেষ্টা করি। খুবই সিম্পল। দেখো তো, এই ও থেকে আমি যদি এই বিন্দুটার নাম দিই ই, তাহলে আমার কোয়েশ্চনে কিন্তু দেওয়া ছিল ও ই এই ডিস্টেন্সটা কতটুকু? 20 ইঞ্চি, রাইট? এরপরে দেখো একটা জিনিস, আবার ও সি তুমি কত? এই তোমার হলো যে এটা যদি ই হয়, এটা যদি আমরা এফ ধরে নিই, ই আর এফ তো আসলে একই জায়গায় অবস্থিত, মানে আমরা এখানে কি বলতে পারি? বিএফ। এটা ইকুয়ালস টু কত বলতে পারি? 10 ইঞ্চি, কারণ খারাপ প্রতিবন্ধকের দৈর্ঘ্য। তাহলে স্পষ্টভাবে দেখতেছো তুমি এবি ইকুয়ালস টু কত হবে বলো তো? এবি কিন্তু হবে এই টোটাল 20 থেকে, তুমি যদি 10টাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি কিন্তু এবি পেয়ে যাবা। তাহলে এবি আসলে কত হবে? 10 ইঞ্চি, মানে আমরা এবি ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন আমার লাগতেছে কার ভ্যালু? সিবি এর ভ্যালু লাগতেছে। সিবিটাও বের করা খুব সোজা। দেখো তুমি এখানে একটা ত্রিভুজ চিন্তা করো তো,
এখানে যদি আমি অন্য কালার দিয়ে দেখাই, আমি যদি তোমাকে সবুজ কালার দিয়ে দেখাই, যে ধরো এটা হচ্ছে তোমার ত্রিভুজের অতিভুজ হবে, এটা তোমার ত্রিভুজের অতিভুজ হবে, রাইট? তো অতিভুজটা আসলে তোমার ব্যাসার্ধের সমান না, দেখো তো এটা কিন্তু সবুজ রেখাটা এখানে তোমার বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল কত? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল তোমার এখানে 20। তাহলে এখানে তুমি ছোট করে একটা ত্রিভুজ আঁকো, দেখো জিনিসটা হচ্ছে এরকম এরকম একটা জিনিস। তো এটা হইতেছে তোমার 20, এটা হইতেছে তোমার 10। 10 কেন? কারণ এতটুকু তো টোটাল তো 20, এতটুকু 10 ছিল। আর এটা কত হবে বলো তো? এটা হচ্ছে আমরা এখানে আমরা সিবি ধরে নিয়েছিলাম, তো সিবি এর ভ্যালুটা আমরা এখন বের করতে যাচ্ছি। এখানে আমরা যদি সিম্পল পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, আমি কিন্তু এখানে সিবিটা পেয়ে যাব। চলো আমি তাহলে এখানে অ্যাপ্লাই করে দেখাই। আমি এই জিনিসটাকে একটু মুছে দিই, এখানে আমি অ্যাপ্লাই করে দেখাই যে সিবি এর ভ্যালুটা তোমার এখানে কত আসবে। দেখো তো এখানে তুমি কি লিখতে পারো, 10 স্কোয়ার প্লাস সিবি এর স্কোয়ার ইকুয়ালস টু 20 এর স্কোয়ার। সো এখান থেকে আসলে তুমি সিম্পল ভাবে সিবি বের করে ফেলতে পারো। সিবি ইকুয়াল টু আসবে 10√3। সো এটা হচ্ছে আমার এখানে সিবির ভ্যালু। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আমি যদি ভ্যালুগুলো এখন এখানে পুট করি, এফ ইন্টু দেখো তো এবির ভ্যালু কত বসাবো? এবির ভ্যালু বসাবো 10 গ্রেটার দেন ডাব্লিউ ইন্টু সিবির ভ্যালু বসাবো কত? 10√3। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেছি এখানে। তাহলে এখন দেখো তো উভয় পক্ষ থেকে আমি যদি 10 কেটে দিই, তাহলে এখানে কি থাকতেছে আমার? এফ গ্রেটার দেন ডাব্লিউ√3 থাকতেছে, কারণ উভয় পক্ষ থেকে আমি 10 এবং 10 কেটে দিচ্ছি। এখন এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি যে যদি আমার এফ এর ভ্যালুটা এই ডাব্লিউ√3 থেকে যদি বড় হয়, তাহলে আসলে আমার চাকাটা কি করতে পারবে? আমার চাকাটা হইতেছে যে আমার এই তোমার প্রতিবন্ধকটাকে অতিক্রম করে যেতে পারবে। এখন আমাকে এখানে কোয়েশ্চন কি করছিল, দেখো কোয়েশ্চন আমাকে বলছিল যে মিনিমাম কি বল দিলে। এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এই যে দেখো মিনিমাম বল বলতে আসলে কি বোঝাচ্ছে, এফ এর ভ্যালু যদি তোমার এই ডাব্লিউ√3 থেকে যদি একটু যদি বেশি হয়, তাহলে কিন্তু চাকাটা তোমার ঘুরে যাবে। মানে ধরো 0.00001ও যদি বেশি হয়, দ্যাট মিনস এই যে এফ এর ভ্যালুটা যদি ডাব্লিউ√3 থেকে একটু যদি বেশি হয়, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি চাকাটা প্রতিবন্ধক অতিক্রম করে যাবে। তাহলে এখানে আসলে আমরা ন্যূনতম বলটাকে অনেকটা কার ইকুয়াল ধরতে পারি? ডাব্লিউ√3 এর ইকুয়াল ধরতে পারি। কেন? কারণ এখানে দেখো একটু বেশি হইলেও তো তোমার আলটিমেটলি কি হবে, যে তোমার এই চাকাটাকে অতিক্রম করে যাবে, এই প্রতিবন্ধকটাকে অতিক্রম করে যাবে। তাহলে এখানে যেহেতু আমাকে ন্যূনতম বল বলছে, তাহলে এখানে যখন আমরা লিখবো ন্যূনতম বল, তাহলে আমরা লিখতে পারি ন্যূনতম বল ইকুয়ালস টু কত বলতো? মানে এফ যেটা প্রয়োগ করলে এটা কত হবে? ডাব্লিউ√3 নিউটন। এত বল যদি প্রয়োগ করি, মানে ন্যূনতম যদি আমি এত নিউটন যদি বল প্রয়োগ করি, তাহলে আলটিমেটলি আমার কি হবে বলতো? আমার আলটিমেটলি হচ্ছে চাকাটা এই প্রতিবন্ধকটাকে অতিক্রম করে যাবে। সো এটাই হচ্ছে আমার এখানে আনসার। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ন্যূনতম কি বল প্রয়োগ করলে তোমার খারাপ প্রতিবন্ধককে অতিক্রম করবে, এবং আমরা অলরেডি এখানে জিনিসটা বের করে ফেললাম। আশা করি তোমাদের এই ম্যাথটা বুঝতে কারো কোনো প্রবলেম নাই। তো চলো আমরা তাহলে নেক্সট যাই, নেক্সট দেখি আমাদের কি আছে। আচ্ছা, নেক্সট একটা কথা হচ্ছে যে ভাই, যদি তোমার অঙ্কগুলো যদি তুমি বুঝো, তাহলে তুমি একটু কষ্ট করে এই ভিডিওগুলো লাইক করতে পারো, তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং যেহেতু তুমি ডেইলি আসলে আপডেট যদি চাও, তাহলে তুমি এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তো এটার করার মাধ্যমে কি হবে, তুমি ডেইলি লেকচারগুলো আসলে পেয়ে যাবা। তো আমরা তো আসলে চেষ্টা করতেছি ডেইলি আপলোড দেওয়ার, তো তোমাদের আসলে একটু দায়িত্ব আছে। হ্যাঁ, তো তোমরাও আসলে এই কাজগুলো একটু করার চেষ্টা করবা। এটা রিকোয়েস্ট ভাই, এটা কোনো অন্য কিছু না, অন্যভাবে নিও না। তো আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে আসলে আমাদের আরেকটা ম্যাথ দিছে ইম্পর্টেন্ট, চলো এই ম্যাথটা আমরা তাহলে করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো তো ফার্স্টে তোমার কোয়েশ্চনটাতে কি বলছো, আমরা আগে প্রথমে কোয়েশ্চন অ্যানালাইসিস করবো, পরে হচ্ছে আমরা এখানে ম্যাথটা দেখবো। তো চলো তাহলে আমরা প্রথমে ম্যাথটা পড়ে দেখি। এখানে আমাকে কি বলতেছে, আমার এখানে বলতেছে যে ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ থামের সাথে 40 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে, এবং অপর প্রান্ত ধরে একটি লোক এটাকে নির্দিষ্ট বলে তোমার হচ্ছে প্রয়োগ করে টানতেছে। তার মানে কি দেখো তো এখানে ব্যাপারটা তোমার কি বলছে, এখানে ব্যাপারটা তোমাকে বলছে ধরো এটা তোমার যদি ভূমি হয়, সো আমি ধরে নিচ্ছি এটা তোমার ভূমি। তো এই ভূমির সাথে আসলে কি হচ্ছে দেখো তো, এই ভূমির সাথে আসলে খাড়াভাবে একটা আমার টেলিগ্রাফ থাম আছে। সো এটা হচ্ছে আমার একটা ভূমি। সো এটার সাথে একটা কি আছে, টেলিগ্রাফ থাম। থাম মানে তোমার হলো যে একটা ধরো ওই যে খাম্বার মতো যেগুলো আমরা চিনি, পিলার এরকম। সো ধরো এটা হইতেছে তোমার একটা টেলিগ্রাফ থাম। সো ধরা যাক এটা হইতেছে আমার একটা টেলিগ্রাফ থাম। সো এটাকে হচ্ছে আমি এখানে টেলিগ্রাফ থাম হিসেবে ধরে নিচ্ছি। তো এবং এটাকে কি করা হয়েছে এখন বলো তো, এখন যেটা করা হয়েছে সেটা হইতেছে তোমার এই টেলিগ্রাফ থামের সাথে, মানে ভূমির সাথে খাড়াভাবে দণ্ডায়মান, মানে লম্বভাবে দেখো দণ্ডায়মান একটা টেলিগ্রাফ থামের সাথে 40 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে। তার মানে তোমার কাছে একটা দড়ি আছে, যেটার এক প্রান্ত হচ্ছে তোমার, যেটা এই খাড়া তোমার হচ্ছে থামের সাথে লাগানো আছে, এবং দড়িটা ধরে তোমার একজন লোক এটাকে টানতেছে। ঠিক আছে, তার মানে কি দেখো তো এখানে তোমাকে কি বলতেছে, এই যে এই দড়িটা যেটা আছে, এই দড়ি দৈর্ঘ্য কতটুকু, এই দড়ি দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে 40 মিটার, এবং একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে। তাহলে এই থামের সাথে এক প্রান্ত বাঁধা আছে, এবং অপর প্রান্ত ধরে, দ্যাট মিনস এই প্রান্তটা ধরে তোমার অপর একটা লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানতেছে। তাহলে এদিকে ধরা যাক অপর একটা বল এফ বলে টানতেছে। তো জিজ্ঞেস করা হয়েছে এই থামটার কোন স্থানে, দ্যাট মিনস এই থামের কোন স্থানে তুমি যদি দড়ি বাঁধো,
তাহলে এই লোকটির পক্ষে এই থামটাকে উল্টিয়ে ফেলা সহজতম হবে। তাহলে জিনিসটা আসলে বলতেছে কি, এই যে এই থামের উপরে কোন জায়গাতে দড়ি বাঁধলে এই তোমার এই থাম যেটা আছে এটাকে আসলে তোমার কি করা ফেলা বলা হবে বলতো, এই থামটাকে হচ্ছে উল্টিয়ে ফেলা এই লোকটার পক্ষে সহজ হবে। তো আমরা বুঝতে পারতেছি, দেখো এখানে আমি তোমার কিছু জিনিস অ্যানালাইসিস করাই এখানে আগে। দেখো, খেয়াল করে দেখো এই থামটা কোথায়, এই যে থাম যেটা আছে এটা আসলে কোথায় বাঁধা আছে, এটা ভূমিতে বাঁধা আছে, রাইট? তো এটাকে তুমি যদি উল্টায় ফেলতে চাও, যেহেতু আমি ফোর্স এদিকে দিচ্ছি তাহলে এদিকে উল্টাবে, মানে ফেলে দিতে চাও, আসলে দেখো তো তখন কি হবে, এই থামটা তাহলে শেষ অবস্থা কি, এই থামটা হচ্ছে এই যে বিন্দুটাকে কেন্দ্র করে এদিক দিয়ে ঘুরে যাবে না ভাই? যখন তুমি থামটাকে যখন ফেলে দিবা, দেখো না তুমি এদিকে বল দিচ্ছ তো ভাই, তো থামটাকে তুমি যদি ফেলে দিতে চাও থামটা এদিকে কি এভাবে পড়বে, তো এইভাবে পড়া মানে কি এই বিন্দুর সাপেক্ষে তোমার এই থামটা ঘুরে যাচ্ছে, রাইট? এই বিন্দুর সাপেক্ষে তোমার এই থামটা ঘুরে যাচ্ছে। এখন জিজ্ঞেস করা হয়েছে যে সহজ মানে উল্টে ফেলা সহজতম, এই জিনিসটার আসলে মিনিংটা কি? এই জিনিসটার মিনিংটা হচ্ছে যে দেখো এই যে তোমার থামটা ঘুরতেছে কোন বিন্দুর সাপেক্ষে, এই সেন্টারের এই বিন্দুর সাপেক্ষে, তার মানে তোমার ব্যাপারটা হচ্ছে এরকম। আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে তাহলে আমার কি করতে হবে, এই যে এফ বল যেটা আছে, এই লোকটাতে এফ বল দিচ্ছে তাই না, তাহলে এফ বলটার যদি এই যে এই সেন্টারে থামের বিন্দুকে যদি আমি ও বলি, ও বিন্দুর সাপেক্ষে যদি ভ্রামকের মানটা ম্যাক্সিমাম হয় তাহলে আসলে উল্টিয়ে ফেলাটা সহজতম হবে। কেন ভ্রামকের মানটা ম্যাক্সিমাম হলে উল্টিয়ে ফেলা সহজ হবে? দেখো এখানে আমরা একটা জিনিস লিখি, চলো সেটা হইতেছে কি, তোমার ভ্রামকের মান ম্যাক্সিমাম, এই কথাটার অর্থ কি দেখো তো? ভ্রামকের মান ম্যাক্সিমাম অর্থ হচ্ছে যে এই ভ্রামকটা সর্বোচ্চ পরিমাণ ঘুরবে, মানে ভ্রামক আসলে আমরা কি বুঝাই, ঘোরা জিনিসটাকে বুঝাই না? তো ভ্রামকের মান ম্যাক্সিমাম হওয়া মানে ভ্রামকটা সর্বোচ্চ পরিমাণে তোমার হচ্ছে ভাই ঘুরবে এখানে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার এখানে তুমি এই যে দেখো, তুমি যদি এই এফ বলটার যদি এই বিন্দুর সাপেক্ষে তুমি যদি ম্যাক্সিমাম ভ্রামক অর্জন করতে পারো তাহলে আসলে এই থামটাকে ফেলে দেওয়া লোকটার পক্ষে সবচেয়ে সহজ হবে। তার মানে যদি ও বিন্দুর সাপেক্ষে বলটির মান এর ভ্রামক সর্বোচ্চ হয় তবে লোকটির পক্ষে থামটিকে উল্টিয়ে ফেলা সহজতম হবে। তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। তার মানে কি করতে হবে বলতো, এই থামটিকে যদি আমি সহজ উল্টায় ফেলতে চাই তাহলে এটার বেশি ঘূর্ণন হবে এই থামের, তাহলে আলটিমেটলি বেশি ঘূর্ণন হওয়া মানে কি এই বিন্দুর সাপেক্ষে ভ্রামকের মানটা ম্যাক্সিমাম হতে হবে। তাহলে আমি যদি এখন এই এফ বলের ও বিন্দুর সাপেক্ষে ভ্রামক বের করতে চাই তাহলে আমি ভ্রামক কিভাবে বের করবো? দেখো আমরা অলরেডি ভ্রামক মানে কি শিখে আসছি, ভ্রামক মানে আমরা শিখে আসছি যে বল ইন্টু ওই বলটা যেখানে কাজ করতেছে ওইখান থেকে তোমার যে বিন্দু সাপেক্ষে বের করবে তার লম্ব দূরত্ব। সো ও এফ তো কাজ করতেছে তোমার এই লাল রেখা বরাবর, তাহলে এই লাল রেখা বরাবর তুমি এখানে একটা লম্ব টেনে দাও। সো এটা তোমার একটা বেসিক্যালি কি বলতো, এটা হচ্ছে তোমার একটা লম্ব। তো তাহলে এখানে দেখো এই বিন্দুটার নাম যদি তুমি ডি দাও তাহলে এখানে কি, আচ্ছা এটা ডি না, এটাকে তুমি ধরো এ দিছো, এটাকে ধরো তুমি কি দিছো এ দিছো, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এখন তোমার এফ বলের ভ্রামক কত হবে দেখো তো? তাহলে আমরা লিখতে পারি ও বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক ইকুয়ালস টু কত হবে বলো তো? ইকুয়ালস টু তোমার এখানে হবে এফ ইন্টু এও, রাইট? তো তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরে নাও তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, তারপরে তোমার এটা হচ্ছে ভাই ভূমি, না এটা ভূমি না, এটা ভূমি হবে না, ভূমি হবে তোমার ওইটা, এটা হবে তোমার অতিভুজ। ভূমি হবে কোনটা বলো তো? ভূমি কিন্তু হবে তোমার হলো এইটা, আর এইটা হবে তোমার হচ্ছে ভাই অতিভুজ। সো দেখো এখন তুমি এখানে তুমি যদি ফার্স্টে যদি সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করতা, সাইন থিটা ইকুয়ালস টু তুমি কি জানো? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, রাইট? তো এখানে লম্বর ভ্যালু কত আসছে দেখো তো? এই যে ছোট একটা ত্রিভুজ, ত্রিভুজ এ ও এফ এ, তুমি এটা কার জন্য কাউন্ট করতেছো? ত্রিভুজ এ ও এফ এর জন্য কাউন্ট করতেছো। তো এই ত্রিভুজের লম্বর ভ্যালু আসবে তোমার হচ্ছে ভাই এ ও, ত্রিভুজের ভ্যালু আসবে তোমার এখানে ও এফ, ঠিক আছে? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু পাইছো এ ও আর ও এফ, তাহলে এ ও ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো? ও এফ ইন্টু সাইন থিটা, সিম্পল হিসাব। তাহলে তুমি এখানে বসাই দাও এফ আর এ ওর জায়গায় বসাই দাও ও এফ ইন্টু সাইন থিটা। আচ্ছা, তুমি যদি এখানে আরেকটা এই বিন্দুটাকে তুমি যদি ই বিন্দু চিন্তা করে নাও তাহলে তুমি যদি ত্রিভুজ ই ও এফ এ দেখো এবং এখানে তুমি যদি ভাই কস থিটা সূত্র অ্যাপ্লাই করতে চাও, কস থিটা সূত্র আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। সো দেখো তাহলে এই যে ত্রিভুজ এফ ও ই বা ই ও এফ এ কিন্তু ভূমি কোনটা বলো তো? ভূমি হচ্ছে তোমার কিন্তু ও এফ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে ও এফ আর অতিভুজ কত বলো তো? অতিভুজ হচ্ছে তোমার এখানে ই এফ, রাইট? এটা আসলে আমরা সবাই জানি। তাহলে এখানে তুমি ও এফ মানে কি লিখতে পারো? ই এফ কস থিটা। তাহলে এই ও এফ এর জায়গায় তুমি লিখে দিতে পারো ই এফ কস থিটা। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারতেছো, জাস্ট ক্রস গুণফল করছি। তাহলে ও এফ মানে কত? ও এফ মানে তোমার হইতেছে ভাই ই এফ ইন্টু তোমার কত বলো তো ভাই? কস থিটা। আর এখানে তোমার দেখো কত আছে? সাইন থিটা। আশা করি আমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারতেছি। তো যদি আমরা যদি এই ভ্যালুটাকে যদি এখানে দেখাই একটু করে, আমরা তাহলে নেক্সট পৃষ্ঠায় যাই। এখানে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে বলতে পারি যে এফ
ইএফ এর ভ্যালু দেওয়া আছে করে দেখো তো কোয়েশ্চনের মধ্যে 40, আর এটা দেওয়া আছে cos থিটা, আর এটা দেওয়া আছে তোমার এখানে sin থিটা, রাইট? তাহলে একটা জিনিস দেখো তো তুমি এখানে কি করতে পারো, কারণ এখানে দেখো এখানে তোমার এই যে ইএফ যেটা ছিল এটা ছিল তোমার রশির দৈর্ঘ্য, এটা ছিল তোমার এখানে কত 40 মিটার। সো এখানে আসলে ইএফ এর জায়গায় আমরা 40 বসাই দিছি। আচ্ছা দেখো তো জিনিসটাকে এভাবে লিখতে পারি কিনা আমরা, এফ ইন্টু 20 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, এভাবে কিন্তু জিনিসটাকে আসলে লেখা যায়, রাইট? তারপর দেখো জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা, এফ ইন্টু 2 সাইন থিটা কস থিটা ত্রিকোণমিতি সবাই আমরা জানি এটা সূত্র কি সাইন 2 থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম ও বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামকটা কতটুকু বলতো, এফ ইন্টু 20 ইন্টু সাইন 2 থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই ভ্রামকের মান তো হচ্ছে আমার এটা বেড়েছে, তাই না? তাহলে এই মানটাকে আমার কি করা লাগবে, আমি যদি এই যে যদি সহজ করতে চাই ফেলাটাকে, তাহলে এই মানটাকে আমার ম্যাক্সিমাম করা লাগবে। তো লোকের ফোর্স তো ফিক্সড, বিশও ফিক্সড, তাহলে এই জিনিসটা ম্যাক্সিমাম হবে কখন, দেখো তোমার সাইন 2 থিটা যেটা আছে এটার ভ্যালু যখন কত হবে 1 হবে, আর তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, আর তার মানে তোমার থিটার ভ্যালু যখন তুমি এখানে 45 ডিগ্রি দিবা, তার মানে 45 থিটার ভ্যালু যদি তুমি 45 ডিগ্রি করে টানো, তার মানে এই রশিটাকে তুমি যদি এই ভূমির সাথে কত অ্যাঙ্গেলে রাখো, 45 অ্যাঙ্গেলে রাখো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রেখে টানো, তাহলে তোমার এই যে থামটাকে ফেলে দেওয়া সবচেয়ে সহজ হবে। এখন আমাকে তো আসলে দূরত্ব বের করতে বলছে, একটা দূরত্ব কোন দূরত্বটা বের করতে বলছে, এই থামটির কোন স্থানে দড়ি লাগালে, তার মানে আমার ওই ডিস্টেন্সটা ওই ডিস্টেন্সটা বের করতে হবে, কারণ আমি ধরে নিয়েছিলাম কি ই বিন্দুতে আমি রশিকে লাগাইছি, তাহলে আমার ওই বের করতে হবে। দেখো এখান থেকে কিন্তু আমরা ওইটা বের করে ফেলতে পারি। কিভাবে ওইটা বের করতে পারি, দেখো যদি ওই বের করে একটা সিস্টেম হচ্ছে যে তুমি যদি এখানে ত্রিভুজ এফ ও ই চিন্তা করো, এবং তুমি যদি এখানে সাইন থিটা সূত্র লিখো, সাইন থিটা সূত্র কত হবে, লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে তোমার এখানে ওই, অতিভুজ হচ্ছে তোমার এখানে ইএফ। তাহলে এখানে দেখো ওই ইকুয়ালস টু কত আসতেছে তোমার, ওই ইকুয়ালস টু আসতেছে তোমার হচ্ছে ইএফ ইন্টু সাইন থিটা। তো তুমি তো থিটার ভ্যালু অলরেডি পেয়ে গেছো, থিটার ভ্যালু তুমি 45 ডিগ্রি পাইছো, আর ইএফ এর ভ্যালু তুমি জানো 40। তাহলে আসলে ওইটা কত আসতেছে, ওই আসতেছে তোমার হচ্ছে 40 ইন্টু সাইন 45 ডিগ্রি মানে 1/√2। দ্যাট মিনস তোমার এখানে আসবে ওই ইকুয়ালস টু আসবে তোমার হচ্ছে ভাই 20√2 তোমার হচ্ছে মিটার। তার মানে আমি যদি এই থামটার থেকে আমি যদি ভূমি থেকে যদি এত মিটার দূরে যদি রশিটাকে বাঁধি, তাহলে হচ্ছে আমার এই থামটাকে ফেলে দেওয়া সবচেয়ে সহজ হবে। তাহলে আমরা এখানে লিখবো অর্থাৎ রশিকে যদি থামের ভূমি থেকে 20√2 মিটার উপরে বাঁধা হয়, তবে থামটিকে ফেলে দেওয়া সবচেয়ে সহজ হবে। ওকে, তো এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখাই। শর্টকাটটা হইতেছে, যদি এই ম্যাথটা আমার এমসিকিউতে আসতো তাহলে ফেলার সূত্র কি ছিল, তাহলে আমার হচ্ছে যে দূরত্বের জন্য আমরা সূত্র মুখস্থ রাখবো এরকম, সবচেয়ে সহজে ফেলার সূত্র হচ্ছে দূরত্বের জন্য মনে রাখবো রশির দৈর্ঘ্য ডিভাইডেড বাই তোমার হচ্ছে ভাই √2। রশির দৈর্ঘ্যকে তুমি 40 বসাও, √2 বসাও, সেইভাবে 20√2 চলে আসবে এখানে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।